প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীগণ, আমি জাকাউত হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, আশুগঞ্জ সরকারখানা কলেজ, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আমার বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আজকে দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নীতি নৈতিকতা মেনে চলা উচিত, একথা সকল সমাজে প্রচলিত। এটা একটা ইতিবাচক বিষয়, কারণ নীতির মধ্যে থাকলে, নৈতিকতা মেনে চললে একটা সমাজ সুন্দর হয়ে গড়ে উঠতে পারে। বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন, তারা যদি নীতি নৈতিকতার মধ্য দিয়ে চলেন, তাহলে অন্য সাধারণরাও তাদেরকে অনুসরণ করে চলবে। এতে করে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। তাই সকলকেই নীতি ও নৈতিকতা মেনে চলা উচিত। নীতি কি? নীতি হচ্ছে সাধারণ কাজ সম্পাদনের নির্দেশিকা। কোনো একটা কাজ কিভাবে সম্পাদিত হবে তার নির্দেশিকা স্বরূপ। ব্যবস্থাপনার ক্ষেত্রেও এমন কিছু নীতি রয়েছে যে কাজগুলো দীর্ঘদিনের অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে। দীর্ঘদিনের অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সকল নিয়ম বা পদ্ধতিগুলি সত্য বলে প্রতিষ্ঠিত হয়ে আসে এবং নীতি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। সংজ্ঞার দিক থেকে বলতে গেলে আমরা বলতে পারি, নীতি হচ্ছে কতগুলি মৌলিক সত্য বা অনুমিত সত্য। নীতি হচ্ছে কতগুলি মৌলিক সত্য বা অনুমিত সত্য, যা দুটি জটিল অবস্থার মধ্যে সম্পর্কের ব্যাখ্যা প্রদান করে। অর্থাৎ যখন কোনো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে, সেই সব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই নীতিমালাগুলো কাজ দেবে। এই জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি যে নীতি হচ্ছে কতগুলি মৌলিক সত্য বা অনুমিত সত্য, যা দুটি জটিল অবস্থার মধ্যে সম্পর্কের ব্যাখ্যা প্রদান করবে। তো ব্যবস্থাপনা ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ বিভিন্ন ধরনের নীতিমালার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন হেনরি ফিয়াল, যিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে যুগান্তকারী 14টি নীতির উল্লেখ করেছেন। যে 14টি নীতি আজও পর্যন্ত পৃথিবীর সকল দেশে এবং সকল প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং এই নীতিগুলো দীর্ঘদিনের অনুশীলনের মধ্য দিয়ে চর্চিত হয়ে এগুলো সত্য বলে প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং কার্যকর ফল দিচ্ছে। সেই নীতিগুলির মধ্যে আমরা কি দেখতে পাই? প্রথমে ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মধ্যে হেনরি ফিয়াল 1916 সালে তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জার্নাল গ্রন্থে এই সংক্রান্ত 14টি নীতির উল্লেখ করেন, যে 14টি নীতি সর্বাধিক গ্রহণযোগ্য এবং সকলের নিকট গ্রহণযোগ্য, আজও পর্যন্ত সর্বক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়ে আসছে। আমরা এখন এই নীতিগুলো এক এক করে জানার চেষ্টা করব। ব্যবস্থাপনার নীতিমালাগুলোর মধ্যে আমরা প্রথমে দেখতে পাই কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতি, এই শব্দ থেকে আমরা উপলব্ধি করতে পারি যে কাজকে ভাগ করা, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কাজগুলোকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে
প্রত্যেককে তার দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্ট করে দেওয়ার যে নীতি তাকেই বলা হয় কার্য বিভাজনের নীতি। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এটাই প্রথম এবং প্রধান পালনীয় নীতি। ব্যবস্থাপনা নীতিমালার মধ্যে দ্বিতীয় নীতি হল কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণ নীতি। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণ নীতিতে কর্তৃত্ব কি? কর্তৃত্ব হলো আদেশ দেওয়ার অধিকার। আর দায়িত্ব কি? দায়িত্ব হলো বাধ্যবাধকতা, জবাবদিহির বাধ্যবাধকতা। এই অধিকার এবং বাধ্যবাধকতা মধ্যে সমতা রক্ষণ করার যে নীতি তাকেই বলা হয় কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণ নীতি। এর মধ্যে অর্থাৎ কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতা রক্ষণ করা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, একটা পর্যায়ে স্বৈরাচারী নেতৃত্বেরও জন্ম দিতে পারে। সুতরাং কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখাই প্রতিষ্ঠানের জন্য অধিক লাভজনক। ব্যবস্থাপনা নীতিমালার তৃতীয় নীতি হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত কোন পর্যায়ের ব্যবস্থাপকগণ গ্রহণ করবেন এই বিষয়ক নীতিকেই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলা হয়ে থাকে। এই ধরনের সিদ্ধান্ত যদি পুরোপুরিভাবে উচ্চ পর্যায়ে সংরক্ষণ করা হয়ে থাকে, রক্ষণশীল পর্যায়ের হয়ে থাকে, যে শুধুমাত্র উঁচু পর্যায়ের ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত থাকবেন, তাহলে সেটা হয়ে যায় কেন্দ্রীয়করণ। আর যখন প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলি মধ্যম বা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দের হাতে ছেড়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বিকেন্দ্রীকরণ বলতে পারি। তবে প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হচ্ছে কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করে চলা। শুধুমাত্র উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দের হাতে যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়, তাহলে প্রাতিষ্ঠানিক জটিলতা বৃদ্ধি পাবে। আবার মধ্যম বা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দের হাতেও যদি সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় প্রতিষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকবৃন্দ, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন মধ্যম ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকবৃন্দ। আর এই অবস্থাকেই আমরা বলতে পারি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। ব্যবস্থাপনা নীতিমালার চতুর্থ নীতিমালা হল আদেশের ঐক্য। আদেশের ঐক্য হচ্ছে একজন কর্মীর জন্য আদেশদাতা থাকবে একজন। এই নীতিকে প্রতিষ্ঠিত করাই হলো আদেশের ঐক্য নীতি। অর্থাৎ একজন কর্মীর আদেশদাতা হবে একজন। ধরা যাক দুটি বিভাগীয় প্রধান একই সময়ে দুজনের দুটি কাজ একজন অফিস পিয়নকে করতে বলা হলো। সেই ক্ষেত্রে সেই অফিস পিয়ন কি করবে? গালে হাত দিয়ে বসে থাকবে, অথবা কোনো কাজই হবে না। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আদেশের ঐক্য নীতি মেনে চলতে হবে। অর্থাৎ একজন কর্মীর জন্য একজন মাত্র আদেশদাতা থাকবেন। ব্যবস্থাপনা নীতিমালা পঞ্চম নীতিমালা। ব্যবস্থাপনার পঞ্চম নীতি হচ্ছে
নির্দেশনারক্ষ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য পূর্ব নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার একটা সামঞ্জস্য থাকতে হবে, যেটাকে নির্দেশনার ঐক্যনীতি বলা হয়। যদি কোনো ব্যবস্থাপক তার অধস্তনদেরকে নির্দেশনা দেন যে প্রতিষ্ঠানে কিছু কর্মী নিয়োগ করা হবে, এই জন্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে পত্রিকায়, পরবর্তী সময়ে সেই মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক ওই জায়গা থেকে সরে এসে যদি অধস্তনদেরকে নির্দেশনা দেন যে পত্রিকায় নয়, বিজ্ঞাপন লিখে দেয়ালে টাঙিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে উদ্দেশ্য অর্জন কিছুটা বাধাগ্রস্ত হবে। এবং যেহেতু ঊর্ধ্বতনের পূর্বতন নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল রইল না, সেহেতু অধস্তনদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম নেবে তার ঊর্ধ্বতন সম্পর্কে। তাই সবসময় খেয়াল রাখতে হবে নির্দেশনা দেওয়ার সময় যাতে করে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার একটা মিল থাকে, এতে করে অধস্তনদের ঊর্ধ্বতন সম্পর্কে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া বা খারাপ ধারণার জন্ম নেবে না, ফলে উদ্দেশ্য অর্জন সহজতর হবে। ব্যবস্থাপনার ষষ্ঠ নীতিমালা হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করা। অর্থাৎ এই নীতির আলোকে প্রতিষ্ঠানের স্বার্থকেই প্রাধান্য দিতে হবে, যাকে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের উপেক্ষা বলা হয়। প্রতিটা ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগ প্রত্যেককে প্রাতিষ্ঠানিক স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। নিজস্ব স্বার্থকে উপেক্ষা করে হলেও এটি করতে হবে, তাহলেই প্রতিষ্ঠানে একটা দলীয় চেতনা জাগ্রত হবে এবং বৃদ্ধি পাবে, এবং এতে করে প্রতিষ্ঠানের ছোটোখাটো বিভেদগুলো এড়ানো সম্ভব হবে। আর যদি ব্যক্তি স্বার্থকে বড় করে দেখা হয় প্রতিষ্ঠানের স্বার্থের চাইতে, তাহলে একটা পর্যায়ে সেই প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে এবং প্রতিষ্ঠান ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই এই নীতির আলোকে যেটা মূল কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যক্তি স্বার্থের জলাঞ্জলি দিতে হবে। ব্যবস্থাপনার সপ্তম নীতিমালা হচ্ছে জোড়া মহিষিকলের নীতি। এই নীতির আলোকে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়ম প্রত্যেকটি ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে যুক্ত করে দিতে হবে। অর্থাৎ একই শিকলের অধীনে নিয়ে আসতে হবে, বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করতে হবে, যেটাকে আমরা জোড়া মহিষিকলের নীতি বলতে পারি। ব্যবস্থাপনার অষ্টম নীতিমালা নিয়মানুবর্তিতা। একটা প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই আমরা নিয়মানুবর্তিতার নীতি বলতে পারি। একটা প্রতিষ্ঠানে নিয়ম নীতিগুলো যথাযথভাবে
প্রত্যেকেরই মেনে চলা উচিত এবং তার প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। নিয়ম নীতিগুলো যথাযথভাবে শ্রদ্ধার সাথে এবং আগ্রহের সাথে যদি অনুসরণ করা হয় তাহলে প্রতিষ্ঠান সাফল্য অর্জন করতে পারে সহজেই। আর যদি নিয়ম নীতির প্রতি অবজ্ঞা দেখানো হয় বা পরোয়া করা না হয়, এমন দেখা যায় সাধারণত পরোয়াই করে না। বিশেষ করে আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলি তো অনেক নিয়ম নীতি রয়েছে, কিন্তু এগুলো তোয়াক্কাই করে না। কিন্তু এই নিয়ম নীতির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে এবং তা পালনে ঐকান্তিক আগ্রহ থাকতে হবে, তবেই প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করতে পারবে। ব্যবস্থাপনায় নবম নীতিটি হল শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই আমরা শৃঙ্খলার নীতি বলতে পারি। শৃঙ্খলা বলতে উপায় উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়ে থাকে। যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না যায় তাহলে তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। আমাদের দেশে প্রায়শই এই জিনিসটি লক্ষ্য করা যায় যে যোগ্যতার পরিবর্তে রেফারেন্সের কারণে বা অনৈতিকতার কারণে অযোগ্য ব্যক্তিকে, অর্থাৎ যে যার যোগ্য নয়, যে জায়গার যোগ্য নয়, তাকে সেই জায়গায় বসানো হয়। ফলে প্রতিষ্ঠানগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা এবং ব্যর্থতায় সে প্রতিষ্ঠান শেষ পর্যন্ত অথর্ব হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। তাই যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে স্থাপন করার নীতি হচ্ছে শৃঙ্খলার নীতি। ব্যবস্থাপনার দশম নীতি হচ্ছে পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীর কাজের প্রকৃতি, তার মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় এনে বেতন এবং সুযোগ সুবিধাদি নির্ধারণের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। প্রত্যেক কর্মী চায় তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সন্তোষজনক বেতনাদি। অপরদিকে একজন মালিক, তিনিও তার বিনিয়োজিত মূলধনের বিনিময়ে প্রত্যাশিত পরিমাণ মুনাফা আশা করেন। তাই প্রত্যেক ব্যবস্থাপকের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকা উচিত। ব্যবস্থাপনা নীতিমালাগুলোর মধ্যে 11তম নীতি হচ্ছে সাম্যতার নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রত্যেকের প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করার নীতিকেই বলা হয় সাম্যতার নীতি। এটা ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত। একজন ঊর্ধ্বতন যদি তার অধস্তনের প্রতি সমান আচরণ এবং স্নেহ প্রদর্শন করেন তাহলে তার প্রতি অধীনস্থদের সুসম্পর্ক এবং ভালো ধারণার জন্ম নেয়। আর যদি ঊর্ধ্বতন কোনো অধস্তনের প্রতি অসাম্য আচরণ করেন বা অসমান আচরণ করেন, কাউকে বেশি স্নেহ করেন, কারোর প্রতি খারাপ ব্যবহার করেন, এমনি যদি হয়, অর্থাৎ কেউ অন্যায় করল তার প্রতি বেশি সহানুভূতি প্রদর্শন করা, আবার একজন অন্যায় করল তার প্রতি কঠোর আচরণ করা, এরকম অসাম্যতা প্রতিষ্ঠানের জন্য
অত্যন্ত খারাপ ফল বয়ে আনে। শুধু তাই নয়, কর্মীদের নিজেদের মধ্যে বিভেদের জন্ম দেয়। তাই ঊর্ধ্বতনের উচিত এই নীতির আলোকে প্রত্যেক কর্মীর প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করা, যাকে আমরা সাম্যতার নীতি বলতে পারি। আমাদের ব্যবস্থাপনা নীতিমালার মধ্যে 12তম নীতিটি হচ্ছে চাকুরির স্থায়িত্বকরণের নীতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি। যখন কোনো একজন কর্মীর চাকুরি স্থায়ীকরণ করা হয়, তখন সেই কর্মী সেই প্রতিষ্ঠানের একজন সদস্য মনে করে এবং সম্পূর্ণ গতি নিয়ে, তার শক্তি নিয়ে প্রতিষ্ঠানের একজন সদস্য হিসাবে প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত হয়ে কাজে অগ্রসর হয়। আর যদি চাকরির স্থায়ীকরণ করা না হয়, তাহলে হয় কি সে অনিশ্চয়তায় ভোগে এবং সে মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, ফলে তার কাছ থেকে প্রত্যাশিত পরিমাণ কাজ অর্জন করা সম্ভব হয় না। এজন্য শুধু তাই নয়, কর্মী তখন যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয় তটস্থ থাকে এবং অন্যত্র চাকরি খুঁজতে থাকে, যার ফলে তার কাছ থেকে কাম্য পরিমাণ বা প্রত্যাশিত পরিমাণ কাজ আদায় করা সম্ভব হয়ে ওঠে না। তাই এই নীতির আলোকে প্রত্যেকটি কর্মীর কাজ স্থায়ীকরণের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ স্থায়ী চাকুরি কর্মীর ভিতরে কর্মোদ্দীপনা জাগ্রত করে এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা সৃষ্টি করে। তাই কর্মীর চাকুরির স্থায়ীকরণ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার নীতিমালার মধ্যে 13তম নীতি হলো উদ্যোগের নীতি। একটা প্রতিষ্ঠানে বহু ব্যক্তি কর্মরত থাকেন এবং দীর্ঘদিন ধরে কাজ করতে থাকেন, ফলে তাদের ভিতরে একটা দক্ষতা এবং যোগ্যতা গড়ে ওঠে এবং সেই দক্ষতা ও যোগ্যতার গুণে তারা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করতে পারেন এবং বিভিন্ন বিষয় সমাধান করতে পারেন। নিজস্ব বিষয়ে নতুন কিছু সৃষ্টিশীল কিছু উদ্ভাবন করতে পারেন। অর্থাৎ প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে স্ব উদ্যোগে কিছু সৃষ্টিশীল কাজ করতে পারেন। তার নিজস্ব চিন্তাভাবনা থেকে এগিয়ে যেতে পারেন। একটা প্রতিষ্ঠানে এই উদ্যোগকে স্বাগত জানানোর এবং এগিয়ে নেওয়ার সুব্যবস্থা থাকার যে নীতি, সেটাকেই আমরা উদ্যোগের নীতি বলতে পারি। অর্থাৎ তাকে স্বাগত জানাতে হবে। তার নিজস্ব একটা সৃষ্টি, সে একজন কর্মী হতে পারে, ব্যবস্থাপক হতে পারে, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে নতুন কিছু সৃষ্টি করতে পারে। এই সৃষ্টিটাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাগত জানাতে হয় বা উৎসাহিত করতে হয়। আর যদি তা করা না হয় এবং এটাকে বাড়াবাড়ি বলে মনে করা হয়, তাহলে নিঃসন্দেহে সেখানে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বতঃস্ফূর্ত কর্মপরিবেশ বাধাগ্রস্ত হয়ে পড়ে। তাই এই উদ্যোগের নীতিকে আমাদের বুঝতে হবে এবং স্বাগত জানাতে হবে। ব্যবস্থাপনার নীতিমালাগুলোর মধ্যে 14তম নীতিটি হল একতার নীতি। আমরা সবাই জানি একতাই বল। দশে মিলি করি কাজ, হারে জিতি নাহি লাজ, এই প্রবাদটি আমাদের সবারই জানা।
তাই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সকল অবস্থায় ঐক্যবদ্ধ থেকে সম্মিলিত প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিক কার্যাবলী পরিচালনার নীতিকেই ব্যবস্থাপনার ঐক্যের নীতি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীগণ, ব্যবস্থাপনার নীতিমালার বর্ণনা শেষে উপসংহারে আমরা বলতে পারি যে হেনরি ফেয়াল বর্ণিত এই সকল নীতিমালাগুলো ছাড়াও বর্তমানে আরও কিছু নীতি ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় সাধারণ দিক নির্দেশনা প্রদান করতে পারে বলে মনে করা হয়, যেমন নমনীয়তার নীতি, ভারসাম্যের নীতি, ব্যতিক্রমের নীতি ইত্যাদি। শিক্ষার্থীগণ, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ। শিক্ষার্থীগণ, এই ক্লাস থেকে শিক্ষার্থীরা তোমরা ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ বর্ণনা করতে পারবে। বাড়ির কাজ। এই ক্লাস থেকে বাড়ির কাজ তোমাদের জন্য ব্যবস্থাপনার নীতিমালা বর্ণনা করা ছাড়াও নীতিমালার উপরে বিভিন্ন ধরনের ছোট প্রশ্নের উত্তর বর্ণনা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।